আমাদের প্রায় সবার সাথেই বোধহয় এটা হয়, তাই না? সারা দিন পাগলের মতো ব্যস্ত, কিন্তু দিন শেষে মনে হয় কই আসল কাজ তো কিছুই এগোলো না। এই যে একটা সাধারণ সমস্যা, এর কিন্তু একটা অসাধারণ সমাধান আছে। আজ আমরা ক্যাল নিউপোর্টের বিখ্যাত বই ডিপ ওয়ার্ক এর উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব এই বিক্ষিপ্ততার যুগে কিভাবে গভীর মনোযোগকে একটা সত্যিকারের সুপার পাওয়ারে পরিণত করা যায়। একটু ভেবে দেখলে কেমন হয়, আমরা কি আসলেই ব্যস্ত নাকি প্রোডাক্টিভ? এই যে সারাদিন ধরে ইমেল চালাচালি, একের পর এক মিটিং আর হাজারটা ছোটখাটো কাজ, এই সব করে যে ব্যস্ত থাকা, এটাকেই আমরা প্রোডাক্টিভিটি বলে ভুল করি। কিন্তু আসলে অগ্রগতি কি এতে হচ্ছে? এই প্রশ্নটাই কিন্তু সবকিছুর মূলে। তো ক্যাল নিউপোর্ট বলছেন, আমাদের সব কাজ আসলে একরকম না। উনি কাজকে মূলত দুটো ভাগে ভাগ করেছেন। একদিকে আছে ডিপ ওয়ার্ক, মানে গভীর কাজ, যেখানে একদম 100% মনোযোগ দিয়ে কঠিন কোনো সমস্যার সমাধান করা হয়, যা নতুন কিছু তৈরি করে। আর অন্যদিকে আছে শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজ, যেমন ধরুন ইমেলে রিপ্লাই দেওয়া, টুকটাক মিটিং করা, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা। এগুলো করতে খুব বেশি ব্রেন খাটাতে হয় না এবং এগুলো খুব সহজে অন্য কেউ করতে পারে। আমাদের এই সময়ের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা কি জানেন? মাল্টিটাস্কিং। আমাদের তো মনে হয় আরে একসাথে 10টা কাজ করলে তো প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, কিন্তু আসলেই কি তাই? বিজ্ঞান কিন্তু একদম উল্টো কথা বলছে। চলুন এই মরীচিকার আড়ালে সত্যিটা কি সেটা একটু দেখি। ব্যাপারটা হলো, আমাদের ব্রেন আসলে মাল্টিটাস্কিং করতেই পারে না। যেটা করে সেটার নাম হলো সুইচ টাস্কিং। মানে কি? মানে হলো এটা খুব দ্রুত একটা কাজ থেকে আরেকটা কাজে লাফ দেয়। এই যে বারবার লাফ দেওয়া, এতে ব্রেনকে প্রতিবার নতুন করে ফোকাস সেট করতে হয়, নতুন কাজে নিয়মগুলো মনে করতে হয়, আর এই পুরো ব্যাপারটাতেই প্রচুর শক্তি আর সময় নষ্ট হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও একটা খুব সাধারণ পরীক্ষায় দেখা গেছে, যখন কিছু মানুষকে শুধু অক্ষর বা শুধু সংখ্যা টাইপ করতে বলা হয়, তখন তারা যে গতিতে করে তার চেয়ে 5 গুণেরও বেশি সময় লাগে যখন তাদের একটা অক্ষর আর একটা সংখ্যা পরপর টাইপ করতে বলা হয়। ভাবা যায়, 5 গুণ! এ থেকেই বোঝা যায় সুইচ টাস্কিং আমাদের কাজের গতিকে কতটা স্লো করে দেয়। আর ক্ষতিটা কিন্তু সময় নষ্ট হওয়াতেই থেমে থাকে না, এর খেসারত আরও অনেক বড়। যেমন ধরুন, প্রোডাক্টিভিটি কমে যায় প্রায় 40%, মানে প্রায় অর্ধেক কাজ কম হচ্ছে। ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় 50%। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এটা আমাদের কার্যকর আইকিউ লেভেলকেও কমিয়ে দেয় প্রায় 15 পয়েন্ট, যেটা কিনা সারা রাত না ঘুমানোর সমান ক্ষতি। বলাই বাহুল্য, এতে মানসিক চাপ বাড়ে আর সৃজনশীলতাও কমে। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে এত সমস্যা, এর থেকে বেরোনোর উপায়টা কি? সমাধান একটাই, ডিপ ওয়ার্ক। আর বিশ্বাস করুন, আজকের এই যুগে এই ডিপ ওয়ার্কের ক্ষমতাটাই হলো আসল সুপার পাওয়ার। এটা এমন এক দক্ষতা যা আমাদের সবাইকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। বিখ্যাত লেখক নীল স্টিফেনসন একবার খুব দারুণ একটা কথা বলেছিলেন। ভেবে দেখুন কথাটা কতটা সত্যি। একদিকে একটা উপন্যাস যা বছরের পর বছর টিকে থাকবে, আর অন্যদিকে কয়েকটা ইমেল যা পাঠানোর কিছুক্ষণ পরে হারিয়ে যাবে। ডিপ ওয়ার্ক আর শ্যালো ওয়ার্কের আউটপুটের পার্থক্যটা ঠিক এমনই আকাশ পাতাল। এখন আমাদেরকেই ঠিক করতে হবে আমরা কোনটা তৈরি করতে চাই। মজার ব্যাপার হলো, এখানে একটা অদ্ভুত বৈপরীত্য কাজ করছে। মার্কেটে এখন যে স্কেলটার দাম সবচেয়ে বেশি, মানে ডিপ ওয়ার্ক, আমাদের অফিস বা কাজের পরিবেশ ঠিক সেই স্কেলটা অর্জন করার জন্য সবচেয়ে প্রতিকূল হয়ে উঠছে। তাই যারা এই স্রোতের বিপরীতে গিয়ে ডিপ ওয়ার্কের অভ্যাসটা ধরে রাখতে পারবেন, তারাই কিন্তু আসল খেলাটা জিতবেন। ভবিষ্যতে যদি টিকে থাকতে হয় বা সফল হতে হয়, তাহলে দুটো ক্ষমতা থাকাটা মাস্ট। এক, খুব দ্রুত যে কোনো কঠিন জিনিস শিখে ফেলার ক্ষমতা, আর 2, কোয়ালিটি আর স্পিড দুটোরই টপ লেভেলে গিয়ে কাজ করার ক্ষমতা। আর এই দুটো পাওয়ারের মূল উৎস কি জানেন? ওই একটাই, ডিপ ওয়ার্ক। কিন্তু প্রশ্ন হলো, এই ডিপ ওয়ার্ক জিনিসটা এত পাওয়ারফুল কেন? এর পেছনে সায়েন্সটা কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি আমাদের ব্রেনের ভেতরে ঠিক কি ঘটে যখন আমরা ডিপ ওয়ার্কে যাই। এর পেছনের একটা বড় কনসেপ্ট হলো ডেলিবারেট প্র্যাকটিস। মনোবিজ্ঞানী অ্যান্ডার্স এরিকসন এই আইডিয়াটা দিয়েছিলেন। সহজ কথায়,
কোনো কিছুতে এক্সপার্ট হতে হলে উদ্দেশ্য নিয়ে কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া সেই জিনিসটা বারবার প্র্যাকটিস করতে হবে। যখন আমরা এভাবে ফোকাস প্র্যাকটিস করি তখন আমাদের ব্রেনের নির্দিষ্ট নিউরাল কানেকশনগুলো আরও মোটা আর শক্তিশালী হয়, অনেকটা ইলেকট্রিক তারের ওপর ইনসুলেশন দেওয়ার মতো। ফলে সেই দক্ষতাটা আমাদের ব্রেনে একদম স্থায়ীভাবে বসে যায়। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, সাধারণ প্র্যাকটিসে আমাদের স্কিল একটা লেভেলে গিয়ে আর বাড়ে না, আটকে যায়। এটাকে বলে অ্যারেস্টেড ডেভেলপমেন্ট। কিন্তু যারা ডেলিবারেট প্র্যাকটিস চালিয়ে যান তারা এই বাধাটা টপকে এক্সপার্ট লেভেলে চলে যেতে পারেন। ডিপ ওয়ার্কের আরেকটা দারুণ আউটকাম হল ফ্লো স্টেট। এটা এমন একটা অসাধারণ মানসিক অবস্থা যখন কোনো কাজে আমরা এতটাই ডুবে যাই যে চারপাশের আর কোনো হুঁশ থাকে না। সময় কিভাবে চলে যাচ্ছে, কোথায় আছি, এমনকি নিজের কথাও মনে থাকে না। আর এই অবস্থাতেই কিন্তু আমরা কাজ করে সবচেয়ে বেশি আনন্দ আর তৃপ্তি পাই। আচ্ছা, আমরা যে মাল্টিটাস্কিংয়ের কথা বলছিলাম সেটার পেছনের আরেকটা সায়েন্টিফিক কারণ হল অ্যাটেনশন রেসিডিউ। মানে কি? ধরুন একটা কাজ করতে করতে হঠাৎ করে আরেকটা কাজে চলে গেলেন। ব্রেন কিন্তু সাথে সাথে পুরো মনোযোগটা নতুন কাজে দিতে পারে না। মনোযোগের একটা অংশ আগের কাজটাতেই পড়ে থাকে। এই যে মনোযোগের অবশিষ্টাংশ, এটাই নতুন কাজে আমাদের পারফরমেন্সকে একদম নষ্ট করে দেয়। তো থিওরি তো অনেক হলো, এখন প্রশ্ন হলো বাস্তবে এটা করব কিভাবে? চলুন এবার কিছু প্র্যাকটিক্যাল নিয়মকানুন দেখে নেওয়া যাক, যেগুলো আমাদের ডিপ ওয়ার্ক করতে সাহায্য করবে। ক্যাল নিউপোর্ট এখানে খুব সহজ কিন্তু পাওয়ারফুল 4টা রুল দিয়েছেন। 1 নম্বর, ডিপলি কাজ করা, মানে কাজের জন্য আলাদা সময় বের করা। 2, একঘেয়েমিকে ভয় না পাওয়া, বরং এটাকে মনোযোগ বাড়ানোর ট্রেনিং হিসেবে দেখা। 3, সোশ্যাল মিডিয়া থেকে সচেতনভাবে দূরে থাকা। আর 4, আমাদের রুটিন থেকে যত পারা যায় অগভীর বা শ্যালো কাজ ছেটে ফেলা। এখন ডিপ ওয়ার্ক করার জন্যেও কিন্তু কয়েকটা স্টাইল বা ফিলসফি আছে, যার যার লাইফস্টাইলের সাথে যেটা মেলে সেটা বেছে নেওয়া যেতে পারে। যেমন মোনাস্টিক অ্যাপ্রোচ, মানে একদম সন্ন্যাসীদের মতো সব ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকা। বাইমোডেল হলো বছরের কিছু সময় শুধু ডিপ ওয়ার্ক আর বাকি সময়ে অন্য কাজ করা। সবচেয়ে জনপ্রিয় হলো রিদমিক অ্যাপ্রোচ, মানে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ডিপ ওয়ার্কের রুটিন বানানো। আর সবশেষে আছে জার্নালিস্টিক অ্যাপ্রোচ, মানে যখনই একটু ফাঁকা সময় পাওয়া যায় তখনই ডিপ ওয়ার্কে বসে পড়া। একটা খুব কাজের টেকনিক হলো টাইম ব্লকিং। এখানে দিনের প্রায় প্রতিটা মিনিটের জন্য প্ল্যান করা হয় যে কি করা হবে। এখন এটা শুনেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। প্ল্যানটা একদম অক্ষরে অক্ষরে মানতে হবে তা নয়। আসল উদ্দেশ্য হল নিজের সময়টা কোথায় যাচ্ছে সে ব্যাপারে সচেতন থাকা। আর দিনের বেলা যদি প্ল্যান বদলাতেও হয় তাতেও কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, নিজের কাজের ট্র্যাক রাখাটা কিন্তু খুব জরুরি। একটা দারুণ আইডিয়া হলো একটা স্কোরবোর্ড বানানো, যেখানে প্রতিদিন কত ঘন্টা ডিপ ওয়ার্ক করা হলো সেটা লিখে রাখা যায়। এই ছোট কাজটা কিন্তু দারুণ মোটিভেশন দেয় আর নিজেকে নিজের কাছে জবাবদিহি করতে সাহায্য করে। দ্বিতীয় নিয়মটা ছিল একঘেয়েমিকে আলিঙ্গন করা, তাই না? এর মূল কথাটা হলো মনোযোগ অনেকটা মাসেলের মতো। যত ট্রেনিং দেবেন তত শক্তিশালী হবে। এর জন্য একটা ভালো উপায় হলো ইন্টারনেট ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া। আর যখন একটু বোর লাগবে সাথে সাথে ফোনটা হাতে তুলে নেওয়ার অভ্যাসটা ছাড়তে হবে। এই বোরডম সহ্য করার ক্ষমতাটাই আমাদের ফোকাসকে ধারালো করে তোলে। শেষ পর্যন্ত ডিপ ওয়ার্ক কিন্তু শুধু প্রোডাক্টিভিটি বাড়ানোর কোনো টুল না, এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা আসলে একটা অর্থপূর্ণ, একটা পরিপূর্ণ এবং সন্তোষজনক জীবনযাপনের উপায়। উইনিফ্রেড গ্যালাগার যেমনটা বলেছেন, আমি একটি মনোযোগী জীবনযাপন করব, কারণ এটাই সেরা জীবন। কথাটা একদম সত্যি, কারণ আমরা যেটার উপর মনোযোগ দিই আমাদের বাস্তবতাটাও সেটাই হয়ে ওঠে। তাই একটা ফোকাস জীবনই আসলে একটা ভালো জীবন। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, আচ্ছা, যদি এইসব ডিস্ট্র্যাকশন, এসব বিক্ষিপ্ততা থেকে বেরিয়ে এসে মনোযোগটাকে সত্যিই নিজের নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে এমন কি দারুণ জিনিস তৈরি করা সম্ভব যা এতদিন শুধু স্বপ্ন মনে হতো? উত্তরটা কিন্তু আমাদের সবার মধ্যে, আমাদের গভীর মনোযোগের ক্ষমতার মধ্যেই লুকিয়ে আছে।